নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আমি নক্ষত্র নিয়ে আলোচনা করতে করতে সর্বশেষ নক্ষত্রে নিয়ে আলোচনা করতে চলে এলাম আজকে। আর আমার ভিডিও দেখে আপনারা যারা উপকৃত হচ্ছেন তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর আপনারা কি জানতে চান সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত ভিডিওগুলো, আপনাদের যে ভিডিওগুলো দেখতে চাইছেন, যে টপিক্সের উপর আলোচনা শুনতে চাইছেন, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমার আলোচ্য টপিকস রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র হলো 27 নম্বর নক্ষত্র, সর্বশেষ নক্ষত্র, এবং কালপুরুষের ছকে যে দ্বাদশ ঘর মানে মীন রাশিতে এই নক্ষত্রটি বিদ্যমান। এই কুম্ভ রাশিতে এই নক্ষত্রের প্রথম চরণ এবং বাকি 3টি চরণে কিন্তু মীন রাশিতে থাকছে, এবং এই রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং এই রাশিটি বৃহস্পতির রাশিতে যেহেতু বিদ্যমান, আমরা জানি মীন রাশি বৃহস্পতির রাশি এবং এটা একটা জলরাশি, সুতরাং জলতত্ত্ব একটা ভূমিকা এখানে থাকছে, বুধের ভূমিকা থাকছে এবং বৃহস্পতির ভূমিকা থাকছে। এই মানে নক্ষত্রের অধিপতিকে বলা হয়, বা অধিপতি নয় মানে ডেটি বলতে পারেন, আরাধ্য দেবতা হচ্ছে গিয়ে পোষ্য বা পোষণ, তাকে বলা হচ্ছে যে দেবতাদের গোপালক। এই যে পালক কথাটি, এই যে পোষ্য বা পোষক, এই মানে এটাই কিন্তু এই নক্ষত্রের অনেকটা তাৎপর্য বহন করে। কারণ আমাদের মিথোলজির সঙ্গে, আমাদের হিন্দু মিথোলজির সঙ্গে যে গ্রহ নক্ষত্রের যে কী নিবিড় সম্পর্ক, তা আমাদের জীবনের সঙ্গে যে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে রিয়েলাইজ করি। সুতরাং আমাদের যে জ্যোতিষশাস্ত্র, আমাদের যে মুনি ঋষিদের যে গবেষণা, যে কখনো মিথ্যে নয়, বেসলেস নয়, ভিত্তিহীন নয়, এটা কিন্তু আমরা প্রতি প্রতিপদে অনুভব করি। আপনারা যারা রেবতী নক্ষত্রের মানে জাতক জাতিকারা আছেন, আপনাদের 2025 কেমনটা যাবে সেই নিয়েও খুব অল্প বিস্তর আলোচনা করব। তাহলে এই নক্ষত্রটি 16 ডিগ্রি 40 থেকে আপনার 30 ডিগ্রি অবধি বিস্তৃত মীন রাশিতে। আর এই নক্ষত্র যে আগে বললাম যে রেবতী নক্ষত্র একটি ভীষণ সাত্ত্বিক নক্ষত্র, এবং বলা হয়ে থাকে যে বিশেষ বিশেষ ব্যক্তিরাই, মানে সফল স্বনামধন্য ব্যক্তিরাই কিন্তু অনেক পুণ্যাত্মারাই এই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন। এই নক্ষত্র অনেকটা হলো ওই রকম একটা নক্ষত্র যে নিজের থেকে বেশি সারাউন্ডিং, আপনার চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে বেশি ভাবতে পছন্দ করেন। আর অনেকটা আমরা প্যারাসাইট শব্দটা শুনেছি, মানে পরজীবী। এই রেবতী নক্ষত্রের চারপাশে যারাই থাকেন এরা অনেকটাই প্যারাসাইটের মতন, কারণ পরজীবী উদ্ভিদরা এমন একটা উদ্ভিদ, একটা নির্দিষ্ট উদ্ভিদকে কেন্দ্র করে ওদের পুষ্টি গ্রহণ করে এরা জীবন ধারণ করে, ওদের জীবন ওরা সারভাইভ করে। বাট মানে প্রতি উত্তরে এরা কিন্তু সেই উদ্ভিদটি কিন্তু ওদের কাছে কিছুই পায় না। এই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ তাৎপর্য বহন করছে এই যে পোষণ, গোপালক, এই যে আমাদের দেবতাকে গোপালক মানে মানে পোষণ, পোষণ মানে কি, পালন পোষণ, সেই পুষ্টি দান করা, সেই চরিত্রটা কিন্তু ওদের মধ্যে একটা নার্চারিং মেন্টালিটি, সবাইকে নার্চার করব, লালন পালন করব, তুষণ করব, পুষ্টি দিব, সবাইকে মানে আমি সবার দায়িত্ব যেন এই নক্ষত্রের জাতক জাতিকারা নিয়ে থাকে। ধরুন চারপাশে ফ্যামিলির একজন মেম্বার, সে তার মুখের দিকে সবাই তাকিয়ে থাকছে, সে দাদার, তার ভাই, তার আর যাদের ফ্যামিলি মেম্বার্সরা আছে বা বন্ধুবান্ধবের ক্ষেত্রেও তাই, কোনো একটা সমস্যা হলো সেই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাই যেন সমস্ত সমাধান করবে, সে স্যাক্রিফাইস করবে, তার স্যাক্রিফাইসের বিনিময়ে বাকিরা সার্ভাইভ করবে। এটা কিন্তু একটা আমরা বিশেষভাবে আমরা দেখতে পাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং এই যে মেন্টালিটিটা,
এদের যে চরিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি, এটা ভালো মন্দ দুটোই আছে। কারণ এরা নিজের কথা একবারই ভাবে না এবং এটাই ওদের দুঃখ নিয়ে বয়ে আনে। এই কারণে ওদের যে মেরিড লাইফ, এদের কনজুগাল লাইফেও কিন্তু সুখের হয় না। আমরা বিশেষভাবে দেখেছি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা লাভ লাইফ মোটেও সুখের হয় না। বাস্তবে আমরা এরকম দেখেছি, এইরকম উদাহরণ যে ওনারা কিন্তু মেরিড লাইফে সুখী হন না। আর আরও 5 জনের কথা ভাবতে গিয়ে ওনারা নিজেদের কথা সেই ব্যক্তিটি ভাবতে ভুলে যায়। সুতরাং সে নিজেকেই এখানে অনেকটাই ডিপ্রাইভড করে। এর মধ্যে একটা ব্যালেন্স আনা দরকার, সেটা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটাই ভুলে যান। এই নক্ষত্রের জাতক জাতিকা যেহেতু বৃহস্পতির নক্ষত্র, টিচিং প্রফেশনে এরা ভালো করবে, এদের হায়ার স্টাডি হবে। বিশেষ করে এদের টিচিং প্রফেশনের প্রতি একটা কি বলবো, একটা সম্মান কিংবা একটা ন্যাকও ওদের থাকবে এবং সফলও হবে এরা এই প্রফেশনে। এবং এই নক্ষত্রের চিহ্ন হলো দুটো জোড়া মাছ, যেটা সিম্বলাইজ করছে যে আধ্যাত্মিক জগতের এদের যাত্রা শুরু, মানে কি বলবো, একটা স্টার্টিং অফ স্পিরিচুয়াল জার্নি এই রেবতী নক্ষত্রটি নির্দেশ করে। মীন রাশি দ্বাদশ ঘর, মুখ্য ত্রিকোণের সবচেয়ে মানে শেষের ঘরটি হলো এই দ্বাদশ ঘর এবং সেই দ্বাদশ ঘরই রেবতী নক্ষত্র। এখানে কিন্তু শুক্র উচ্ছ্বস্ত হচ্ছে, শুক্র এক্সাল্টেড হচ্ছে এই রেবতী নক্ষত্রে। সুতরাং শুক্র যেখানে উচ্ছ্বস্ত হলে বিভিন্ন মহাত্মা সাধু সন্তদের কিন্তু শুক্র উচ্ছ্বস্ত থাকে। শুক্র উচ্ছ্বস্ত হলে কিন্তু মানুষ আধ্যাত্মিকতা সফলতা লাভ করে। সুতরাং আধ্যাত্মিক জার্নি, তার স্পিরিচুয়াল জার্নি, মোক্ষ লাভের যে তার চেষ্টা বা ইচ্ছা, এটা কিন্তু অনেকটাই পূর্তি হয় এবং সফলতার পথে মানে এগিয়ে যায়, এক ধাপ এগিয়ে যায় এই নক্ষত্রের ব্যক্তিদের। মানে এটা যদি শুক্র তার বাচ্চাটে জন্মকুণ্ডলিতে ভালো পজিশনে থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রফেশন বলতে আমি বললাম যে বুধের যে এরা ম্যাথমেটিশিয়ান হতে পারে, গণিতজ্ঞ হতে পারে, বিভিন্ন অ্যাকাউন্টেন্সি নিয়ে এরা পড়াশোনা করতে পারে। ওনারা ধরুন ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে, ভালো একজন মানে অঙ্কের প্রফেসর হতে পারে, টিচার হতে পারে, যেহেতু বুধ রিলেটেড ওটা মানে নক্ষত্র, বুধের যে কাজগুলো, তারপর বুধ মানুষকে স্মার্ট করে। সুতরাং বিভিন্ন রকম মার্কেটিংয়ের কাজ যেখানে প্রচুর বাকশক্তির প্রয়োজন এবং স্মার্টনেস এবং কথার চতুরতা যেখানে প্রয়োজন, এইসব প্রফেশনগুলোতে কিন্তু এরা ভালো হতে পারে। এবং এরা ভালো একজন অকাল্ট সায়েন্স নিয়ে যদি গবেষণা করে সেই ক্ষেত্রেও কিন্তু এরা ভালো করতে পারে। এরা ভালো জ্যোতির্বিজ্ঞানী হতে পারে, বিভিন্ন রকম গবেষণার ক্ষেত্রেও এরা সফলতা লাভ করতে পারে। আর 2025 ওদের কেমন যাবে যদি সেই প্রসঙ্গে আসি, যেহেতু 7.5 চলছে মীন রাশিতে গত কয়েক বছর ধরে, এটা দ্বিতীয় চরণে প্রবেশ করলো। এই মে মাসের পর থেকে কিন্তু অনেকটাই বেটার হবে, কারণ রাহু 7.5 সঙ্গে সঙ্গে রাহু কিন্তু ওদের মানে রাশিতে অবস্থান করছে। এখানে রাশিতে রাহুর অবস্থানের কারণে বিভিন্ন রকম সমস্যা, ট্রাভেলস, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা জর্জরিত হয়ে যাচ্ছিলেন এই মীন রাশির জাতক জাতিকারা। কিন্তু এই মাসের বিশেষ করে বাংলা বছরের শুরু থেকেই দেখবেন এটা অনেকটাই হালকা হতে শুরু করছে, অনেকটাই আপনি কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন, অনেকটাই যে আপনার যে খরচ যেগুলো হচ্ছিল সেই খরচাপাতিটাও কিন্তু অনেকটা কমে যাবে। বিশেষ করে মানে মেডিকেল যে খরচগুলো হচ্ছিল, স্বাস্থ্যের কারণে যে আপনাকে খরচ করতে বাধ্য হচ্ছিলেন, সেইটা কিন্তু অনেকটাই মানে সংকুচিত হবে, ব্যয়টা কিন্তু সংকুচন হবে, ব্যয়টা কমে যাবে। আর যারা অনেক দিন ধরে মানে রিসার্চ করছিলেন, গবেষণারত আছেন, এই বছর কিন্তু আপনাদের সাকসেসের সম্ভাবনা প্রবল। আর হায়ার স্টাডি যারা পোস্ট গ্রাজুয়েট করছেন, তারপর আপনার পিএইচডি করছেন, পোস্ট ডক্টরেট করছেন, এই ধরনের হায়ার স্টাডির সঙ্গে যারা যুক্ত, এইবার এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা অনেক একটা সুখবর। এই বছরটি কিন্তু ভীষণভাবে আপনার জন্য একটা কি বলবো সাকসেসফুল ইয়ার হিসাবে মানে পরিগণিত হতে চলেছে। আপনারা লক্ষ্য করবেন শেয়ার মার্কেটে যারা পয়সা নিয়োগ করছেন বা অনেকেই
ফাটকা ইনকামের প্রতি একটা, এটা যদিও উচিত নয়, কিন্তু এই বছর কিন্তু এই ধরনেরও এই নক্ষত্র জাতক জাতিকার এই ধরনেরও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো হলেও হতে পারে। যদিও এটাকে কখনোই এনকারেজ করছি না যে লটারি কেনা কিংবা শেয়ার, এটা খুব একটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না সেই পয়সা ইনভেস্ট করা। তথাপি এই ধরনের কিছু একটা ইঙ্গিত কিন্তু আমরা এই বছর দেখতে পাচ্ছি নক্ষত্র জাতক জাতিকারা, বিশেষ করে মিডল অফ দ্য ইয়ার থেকে। আর এই নক্ষত্রের জাতক যাদের রিলেশন ভেঙে গেছিল, এবার কোনো নতুন মানুষের সঙ্গে আবার আপনি সম্পর্কে জড়াতে পারেন এবং সেইটা সুখপ্রদ হওয়ার সম্ভাবনা। যারা বিয়ের কথা চলছিল, এই বছর কিন্তু বিয়ের পাকা কথা হওয়ার অনেকটাই সম্ভাবনা। আপনার ফিনান্সিয়াল কেরিয়ারে গ্রোথ আসবে, বিশেষ করে মিডল অফ দ্য ইয়ার। আগেই বলেছি মঙ্গলের বছর, মঙ্গল এবং বৃহস্পতি এরা বন্ধু, এরা কিন্তু মিত্র একে অপরের। কিন্তু যেহেতু মঙ্গল এখানে নিজস্ব থাকছে রাশির পঞ্চমে, সেহেতু সেটা থাকছে আগস্ট মাস অবধি, জুলাইয়ের লাস্ট অবধি, সেহেতু আগস্ট মাস থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে মঙ্গলের বছরের যে সফলতাগুলো সেটা কিন্তু আপনারা পাবেন। আর এখানে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব কারণে দুটো কিছু কিছু ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন বা দুশ্চিন্তা, যেটা মানসিক প্রেশার সাড়ে সাতিও চলছে, সুতরাং কিছু তো প্রেশার থেকেই যাবে। তথাপি প্রিভিয়াস ইয়ার্সগুলোর তুলনায় কিন্তু এবার আপনি অনেকটাই বেটার ফিল করবেন। আর সম্পর্ক কথা আগেই বললাম, সম্পর্কের মানে উন্নতি দেখা যাচ্ছে, একটা নতুন সম্পর্ক যেটা কোনো একটা রূপ মানে একটা পরিণতি পেতে চলছে, এই ধরনের একটা সম্ভাবনা থাকছে। আর স্টুডেন্টসদেরও কিন্তু একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি। আর রেবতী নক্ষত্র যেটা আগিয়ে বলেছি যে সবার দায়িত্ব আপনি যখন অনেকটাই নামিয়ে ফেলবেন, শুধু আপনি অল্প নিজের কথা একটু ভাবুন। যখনই আপনি একটু সরে আসবেন, একটু সেলফিশ হবেন, সেলফিশ হতে আমি মানে বলছি না, এনকারেজ করছি না, তথাপি কিছু যখন আপনি নিজেকে ভাববেন, দেখবেন অনেকটাই আপনি মানে স্ট্রেস ফ্রি, অনেকটাই নিজেকে অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে কিন্তু অনেকটাই কিন্তু হালকা বোধ করবেন, অনেকটাই কিন্তু মানসিক শান্তি বোধ করবেন। আর যেহেতু বৃহস্পতির নক্ষত্র, গুরু বৃহস্পতি, সুতরাং আপনি গুরুর আরাধনা করতে পারেন, আপনার ইষ্ট দেবতার আরাধনা করুন। আর শারীরিক সমস্যার থেকে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ করুন। আর আপনি বৃহস্পতিবার হলুদ কলা, হলুদ গাভীকে যদি খাওয়াতে পারেন, গোমাতাকে একটু হলুদ কলা দিয়ে সেবা দিতে পারেন, গো সেবা করতে পারেন, তাতে কিন্তু জুপিটার অনেকটা স্ট্রং হয়। আর গুরুজন যারা আছে তাদের সম্মান করে চলার চেষ্টা করুন। বাড়িতে গুরুজন, আপনার অফিসের গুরুজন, আমার যারা গুরুজন আছেন তাদের প্রতি যদি আমরা একটু সম্মান দেখাতে পারি, তাদের যদি একটু আমরা মানে আঘাত না দিয়ে কথা বলতে পারি, তাদের একটু মানে গুরুর যে সম্মান, তাহলে কিন্তু ধীরে ধীরে আমার গুরু গ্রহটি স্ট্রং হবে। এবং বৃহস্পতি স্ট্রং হলে কিন্তু অটোমেটিক্যালি ধন বৈভব, বলছি সাড়ে সাথে চললেও কিন্তু এবারের বছরটি আপনাদের জন্য বিশেষ বিশেষ একটা উল্লেখযোগ্য 2025 হতে চলছে, বিশেষ করে মার্চ মানে মিডল অফ দ্য ইয়ার থেকে। আর এই প্রতিকারগুলো করুন। বিভিন্ন তীর্থে যেতে পারেন, এই বছরের মাঝখান থেকে একটু ভ্রমণ করে আসুন, একটু বিভিন্ন তীর্থযাত্রায় যান, কিছু মন্দিরগুলোতে কিছু ডোনেট করুন নিডি পিপলকে, ফুড হতে পারে, ক্লোথস হতে পারে, এই ধরনের কিছু আপনাদেরকে হেল্প করুন, তাতে কিন্তু আপনার গুরুগ্রহ স্ট্রং হবে, ভালো থাকবেন। আর সর্ষে কিংবা হলুদ দানা, হলুদ মুগ ডাল, এই ধরনের কিছু কিন্তু বৃহস্পতিবার আপনার বাড়ির চারপাশে যে পাখিরা আসে তাদেরকে আপনি ফিডিং করাতে পারেন, এতেও কিন্তু আপনার বৃহস্পতি গ্রহটি অনেকটা স্ট্রং হবে। তাহলে আর আলোচনা বাড়ালাম না, নেক্সট আপনারা কি শুনতে চাইছেন আমার কমেন্ট বক্সে জানাবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অনেক অনেক শ্রীবৃদ্ধি কামনা করি। সমস্ত রকম স্ট্রেস থেকে আপনারা রিলিফ হন, আস্তে আস্তে নিশ্চয়ই হবেন, ধৈর্য হারা হবেন না, গুরুর চরণে আত্মসমর্পণ করুন, গুরু নিশ্চয়ই আন্দোলনে উদ্ধার করবে, আমার দৃঢ় বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, আমার সঙ্গে যুক্ত থাকবেন। জয় দেব বাবামণি, হরি ওম।